গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস দ্বার কাকের সংসার কিংবা মাঝে মাঝে তব দেখা পাই, পর্ব ৫, এবং এটি শেষ পর্ব। বড় মামা বললেন, একটু আগে বলেছ তোমার ভূমিকা গুরুত্বপূর্ণ, এখন কেন পিছিয়ে আসছো? আমি বললাম, মামা পিছিয়ে আসছি না, অবজারভারের গুরুত্ব অনেক বেশি। কোয়ান্টাম মেকানিক্স বলে অবজারভার ছাড়া কোনো ঘটনা ঘটবে না। আমার বিশ্বাস আমার কথা বিশ্বাস না হলে আহসান চাচুকে জিজ্ঞেস করতে পারে। মামা কিছু না বলে কঠিন চোখে তাকিয়ে রইলেন। আমি নিজের ঘরে চলে গেলাম। সন্ধ্যাবেলা মোস্তফা ভাই উপস্থিত। তাকে একটা গরুর পায়ের রক্তমাখা হার আনতে বলেছিলাম। তিনি বড় পলিথিনের ব্যাগে করে হার দিয়ে এসেছে। জায়গায় জায়গায় মাংস ও রক্ত লেগে আছে। আমি এক হাতে সখিনার ঘরে মশারির ভিতর রেখে দিলাম। সখিনা তার ঘরে সারাক্ষণ মশারি টাঙিয়ে রাখে। ফুরসত পেলেই মশারির ভিতর কিছুক্ষণ ঘুমিয়ে আসে। এবার যখন ঘুমোতে যাবে তখন খবর হয়ে যাবে। আমি ভেবেছিলাম খবর হতে সময় লাগবে, রাত 10টা-11টা বেজে যাবে। তা হলো না। রাত 8টার দিকে সখিনা ষাঁড়ের মতো চেঁচাতে লাগলো। সখিনা বলছে, টাটকা মাইনষের মোরা তার পায়ের হাড্ডি আমার মশারির ভিতরে থুইছে। ও আল্লাহ গো, আমি যাবো বই। বড় মামা, বাবা এবং মা, এই তিনজনই মনে হলো অধিক শোকে পাথর হয়ে গেছেন। কারো মুখে কোনো কথা নেই। আমি প্রথম নীরবতা ভঙ্গ করে বললাম, আমার ধারণা গাইলান বড় মামার ঘরে শুরুতে ভর করেছিল, এখন ভর করেছে সখিনার ঘরে। মনে হয় গাইলান দুজনের উপর কোনো কারণে অসন্তুষ্ট। বড় মামা খরখরে গলায় বললেন, গাইলান কি তোমাকে এই খবর দিয়ে গেছে? আমি বললাম, না, এই থিওরি নিয়ে নিজে নিজে চিন্তা করে বের করেছি। বড় মামা বললেন, থিওরি খপচানোর বয়স এবং অভিজ্ঞতা তোমার এখনো হয়নি, কাজেই চুপ করে থাকবে। জি আচ্ছা মামা। বড় মামা বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে মার দিকে তাকায়, গম্ভীর গলায় বললেন, গাইলান ফাইলান কিছু না, আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে। যে ষড়যন্ত্র করছে তার জানা উচিত যে আমি ফিডার খাওয়ালাত না, সব বের করে ফেলতো। তদন্তের ভার দিব ডিবি পুলিশ। আমার এক ঘনিষ্ঠ বন্ধু আছে ডিবির ইন্সপেক্টর, নাম খসরু। তাকে বললেই সে 24 ঘন্টায় থলের বিড়াল বের করে তার গলায় ঘন্ডি বেঁধে দিবে। বা মামা কঠিন মুখ করে ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। মনে হয় ডিবি ইন্সপেক্টর খসরু সাহেবের কাছে যাচ্ছে। আমি বললাম, বড় মামা, আমরা কি হাড্ডিটা ফেলে দিব নাকি রেখে দিব ডিবি পুলিশের দেখার জন্য? বড় মামা জবাব দিলেন না। রাতে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। আহসান সাহেব রাত 10টায় গিফট র্যাপে মোড়া একটা প্যাকেট পাঠালে, সঙ্গে চিঠি। চিঠিতে লেখা, হ্যালো ফ্রেন্ড, শুভ জন্মদিন। খুব দামি উপহার তোমাকে কখনো দিয়েছি বলে মনে করতে পারছি না। এবার দিলাম, কারণ তুমি 16তে পড়েছ। সুইট 60। উপহারটা হচ্ছে আমেরিকার অ্যাপেল কোম্পানির ওয়ান্ডার টয় আইপ্যাড 2। 1000 গান আমি এই খেলনায় ঢুকিয়ে দিয়েছি। চিরায়ত সাহিত্যের বেশ কিছু বইও আছে, নানান ধরনের খেলাও আছে। এই অপূর্ব খেলনার উদ্ভাবকের নাম স্টিভ জবস। বেচারা এই খেলনা আবিষ্কারের পরপরই ক্যান্সারে মারা যায়। এখন বলো, তুমি কেমন আছো? মেয়েদের সবচেয়ে রহস্যময় বয়স হচ্ছে 16। এটা কি জানো? এই বয়সেই মেয়েরা সচেতনভাবে তার সঙ্গী খুঁজতে শুরু করে। হু ইউ লুকিং ফর? হোয়াট ইজ হিজ নেম? ইউ ক্যান প্রবাবলি ফাইন্ড হি অ্যাট দ্য ব্রাঞ্চেস গেইন। চিঠির সমাপ্তি এখানেই। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল রাত 11টায়। বড় মামা মদ খেয়ে মাতাল অবস্থায় ঢুকে বমি করে সব ভাসিয়ে দিয়ে যে বিকট গন্ধ বের হলো, এতে গাইলান জিল দৌড়ে পালিয়ে যেত। আমার মা অতি ভালো, অনেক রাত জেগে নিজে সেই বমি পরিষ্কার করলে। সখিনাকে পরিষ্কার করতে বলা হয়েছিল, সে বলেছে, ফুল আফানের বমি আমি পরিষ্কার করি, বুড়া মানুষের বমি পরিষ্কার করি না, লাখ টাকা দিলেও না। গত 7 দিনে আহসান সাহেবের সঙ্গে আমার দেখা হয়নি, তাকে টেলিফোনও করিনি। 8ম দিনে ছাদেরার সঙ্গে দেখা হলো। আমি জানি উনি ছাড়াছাড়ি করছেন, ছাদে হাঁটাহাঁটি করছেন। তারপর ভান করলাম তাকে দেখতে পাইনি। ছাদে শুকাতে দেওয়া আচার আনতে গেছি। আমি যখন চলে আসছি তখনই তিনি ডাকলেন, "লিপি,
আমি ভয়ঙ্কর চমকে যাওয়ার ভাব করলাম। চমকানোর অভিনয় খুব ভালো হলো। কারণ চমকে আমি হাত থেকে আচারের বোতল ফেলে দিলাম। দুটো বোতলই ভেঙে চুরমার। তিনি বললেন, "সরি, তোমাকে চমকে দিয়েছি। পা কাটেনি তো?" আমি বললাম, "মনে হয় কেটেছে, কিছু হবে না।" তিনি বললেন, "কিছু হবে না মানে? দাঁড়াও, ডেটল নিয়ে আসছি।" উনি ডেটল আনতে ঢুকলেন। এই ফাঁকে আমি বাসায় চলে এলাম। কল্পনায় দেখছি উনি ডেটল নিয়ে ফিরে এসে আমাকে না দেখে ধাক্কার মতো খেয়েছে। ব্যাকুল হয়ে এদিকে ওদিকে তাকাচ্ছে। তিনি অনেক খেলা আমার সঙ্গে খেলেছে। আমি এখন তাকে তার খেলা ফেরত দিচ্ছি। আমাকে নিয়ে তার প্রধান এক খেলার কথা বলি। তিনি গাড়ি থেকে নামছেন, আমি স্কুলে যাচ্ছি। আমাদেরকে দেখে বললেন, "লিপি, স্কুল কখন ছুটি হবে?" আমি বললাম, 4টা। আমার সঙ্গে এক জায়গায় বেড়াতে যাবে? আমার বুক ধপ করে ওঠে। আমি বললাম, "অবশ্যই যাব।" তিনি বললেন, "কোথায় যেতে চাও বলো?" আমি বললাম, "আপনি যেখানে নিয়ে যাবেন আমি সেখানে যাব।" "আমি যেখানে নিয়ে যাব সেখানে যাবে?" "হুম।" "শহরের বাগানবাড়িতে যাবে, সেখানে প্রাকৃতিক পরিবেশে দাবা খেলা। রাজি আছো?" "হুম।" "তারপর বাবা-মার কাছে কি জবাব দিবে?" আমি বললাম, "কিছু একটা বলব, সেটা আপনার না জানলেও চলবে।" তিনি বললেন, "তাহলে স্কুল ছুটির পর অপেক্ষা করো, আমি নিজে এসে তোমাকে নিয়ে যাব।" আমি বললাম, "আচ্ছা।" স্কুলে কিভাবে আমার দিনটা কাটলাম বলতে পারবো না, প্রবল এক ঘোর। সারাক্ষণ মনে হচ্ছিল এই বুঝি আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। অঙ্ক মিস বললেন, "লিপি, তুমি এরকম করছো কেন? তোমার কি শরীর খারাপ হয়েছে?" আমি বললাম, "জি আপা।" তিনি বললেন, "শরীর খারাপ নিয়ে ক্লাস করতে হবে না, বাসায় চলে যাও।" আমি বললাম, "আপা, আমি এখন বাসায় যেতে পারবো না। বাসায় এখন কেউ নাই, 4টার সময় আমাকে নিতে গাড়ি আসবে।" অঙ্ক মিস বললেন, "তাহলে এক কাজ করো, কমন রুমে যাও, সোফায় শুয়ে থাকো, তোমাকে দেখেই তো ভয় ভয় লাগছে, চোখ টকটকে লাল।" আমি কমন রুমের সোফায় ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যেই নোংরা এক স্বপ্ন দেখলাম। আহসান সাহেব এবং আমি গাড়িতে করে যাচ্ছি। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আমরা তার পেছনের সিটে। আমি তার কোলে মাথা রেখে শুয়ে আছি। হঠাৎ তিনি বললেন, "না, এ স্বপ্নটা বলা যাবে না।" 4টায় স্কুল ছুটি হলো। আমি স্কুল গেটে দাঁড়িয়ে আছি তো আছি। 5টা বাজলো, 5:30 বাজলো, 6টার সময় আহসান সাহেবের গাড়ি নিয়ে বাবা উপস্থিত। বাবা বললেন, "তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? স্কুল ছুটি হয়েছে, বাসায় যাবি না? তোর মা চিন্তায় অস্থির। তোর কি হয়েছে?" এ ঘটনার দুদিন পর আহসান সাহেবের সঙ্গে দেখা হলো। আমি এমন ভাব করলাম যেন কিছুই হয়নি। আহসান সাহেব গম্ভীর গলায় বললেন, "লিপি, তোমার বয়স কত?" আমি বললাম, 15। তিনি বললেন, 15 বছর বয়সে একটা মেয়ে কারো কথায় বেড়াতে চলে যাবে না। সে নিজেকে রক্ষা করবে। মনে থাকবে? আমি বললাম, জি। তিনি বললেন, ছাদে আজ টেলিস্কোপ ফিট করেছি, মঙ্গল গ্রহ দেখা হবে। দেখতে চাও? আমি বললাম, চাই। মঙ্গল গ্রহের চাঁদ কয়টা বলো? তোমাকে আগে বলেছি, 2টা। নাম জানো? না। নাম শিখে রাখো। একটার নাম ডিমোস, আরেকটার নাম ফিওস। মনে থাকবে? থাকবে। গুড গার্ল। তোমার বান্ধবী প্রতিমাকে খবর দাও, সেও দেখুক, আনন্দ পাবে। ড্রাইভারকে ঠিকানা পাঠিয়ে দাও। আমি বললাম, যা দেখার আমি একা দেখব, কারোর সঙ্গে শেয়ার করব না। তিনি শব্দ করে হেসে উঠল। মনে হচ্ছে তিনি খুব মজা পেয়েছে। তিনি আমাকে যার ভেতর দিয়ে নিয়েছেন, আমিও তাকে সেই গোলকধাঁধার ভেতর দিয়ে নিয়ে যাব। আচারের বোতল আমার পায়ে পড়েছিল, কিন্তু পা কাটেনি। পা কাটার কথা বলেছি, তার রিয়াকশন কি হয় দেখার জন্য। তার রিয়াকশন দেখে খুশি হয়েছি। ডেটল নিয়ে এসে আমাকে না দেখে তিনি কি করেছেন তা দেখতে পেলাম না, সামান্য আফসোস। সে আফসোসও দূর হলো যখন বাবা বললেন, "আচারের বোতল পরে তোমার পা নাকি কেটেছে?" আমি বললাম, "হুম। উনি তোমার জন্য তুলা ডেটল আনতে গেলে না, তুমি পালিয়ে চলে এলে। উনি টেনশন নিয়ে অপেক্ষা করছেন। যাও, পা দেখিয়ে আসো।" আমি বললাম, "যাব না।" বাবা বললেন, "অবশ্যই যাবে।"
কেউ একজন মমতা দেখালে তার মূল্য দিতে হয়, এ বিষয়ে একটা সহিহ হাদিস আছে। আমি বললাম, ওনার কাছে যাচ্ছি, তোমাকে হাদিস কপচাতে হবে না। আহসান সাহেব আমাকে দেখেই ক্ষুব্ধ গলায় বললেন, তুমি কোথায় পালিয়ে গেলে? আমি বললাম, ভয়ে পালিয়ে গেছি। কিসের ভয়? ডেটল দিতে গিয়ে যদি আপনি আমার পায়ে হাত দেন সে ভয়। তিনি একটু থতমত খেলেন। আমি বললাম, বাসায় এসে দেখি পা কাটেনি, আচারের লাল তেল রক্তের মতো দেখাচ্ছিল। তোমার জন্মদিন উপলক্ষে তোমাকে একটা গিফট পাঠিয়েছিলাম। গিফট দেখে খুশি হয়েছ? গিফট পছন্দ হয়েছে? বললাম, প্যাকেট খুলিনি তো, তাই জানি না কি গিফট। প্যাকেট খোলনি কেন? বাসায় অনেক ঝামেলা হচ্ছে তো, এই জন্য খোলা হয়নি। হাসান সাহেব বললেন, তোমাদের বাসার অবস্থা? আমি বললাম, গাইলানের ভয়ে সবাই আসছে। গাইলান কি? খারাপ ধরনের জিন, জিনদের জাদুঘর। এই জিন আজান দিয়ে তাড়াতে হয়, এমনি এমনি যায় না। মনে হচ্ছে তোমার উপন্যাস লেখার প্লট পেয়ে গেছ। হ্যাঁ। গাইলানের অংশটা লিখেছ? না। লিখছ না কেন? আমার আর লিখতে ইচ্ছে করছে না। উনি অবাক হয়ে বললেন, কেন লিখতে ইচ্ছে করছে না? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আমার বাছুর প্রেম চলে গেছে তো, এই জন্য। তিনি বিস্মিত গলায় বললেন, বাছুর প্রেম শেষ? আমি বললাম, হ্যাঁ। বাছুর প্রেম শেষ, লেখালেখিও শেষ? কিভাবে শেষ হলো? জানি না কিভাবে শেষ হলো, হঠাৎ একদিন লক্ষ্য করলাম। থাক, বলবো। বলবে না কেন? শুনলে আপনার হয়তো খারাপ লাগতে পারে। আমার খারাপ লাগবে না, তুমি বলো। হঠাৎ একদিন লক্ষ্য করলাম আপনার কাছে আসতে ইচ্ছা করে না, আপনার সঙ্গে কথা বলতেও ভালো লাগে না। তুমি বলতে চাচ্ছ হঠাৎ লক্ষ্য করলাম একজন বিরক্তিকর মানুষ হয়ে গেছি? জি। আচ্ছা, ইন্টারেস্ট। তোমার বিয়ের কি হলো? ওই যে দর্জি, আলাপ আলোচনা চলছে? জানি না, আমি নিজে থেকে তো আর বাবাকে জিজ্ঞেস করতে পারি না, বাবা আমার বিয়ের আলাপের কত দূর কি হলো। আহসান সাহেব কিছু বললেন না, চুপ করে রইলেন। সিগারেটের প্যাকেট হাতে নিলেন। তিনি সিগারেট খুব কম খেতেন, ইদানিং কি সিগারেট খাওয়া বেড়েছে। সবসময় তার হাতে সিগারেটের প্যাকেট। আমি উঠে দাঁড়ালাম, স্পষ্ট গলায় বললাম, চাচা যাই। তিনি সিগারেট ধরিয়েছেন, ধোঁয়া ছেড়ে ধোঁয়ার দিকে তাকিয়ে আছে। কিছু বলবেন বলে ঠোঁট ফাঁক করলেন, কিছু বললেন না। আমি চলে এলাম। আমার চাচা ডাক নিশ্চয়ই তার মরমে বিঁধেছে। আমি তার খেলায় তাকে ফেরত পাঠাচ্ছি। হোয়াট ইউ লুকিং ফর? হোয়াট ওয়াজ হার নেম? ইউ ক্যান প্রবাবলি ফাইন্ড হার অ্যাট আ ব্র্যান্ড চেজ গেম। মামা ঠিক করেছেন এ বাড়িতে থাকবেন না। তিনি কলাবাগানের এক হোটেলে মাসকারবারির ব্যবস্থা করেছেন। হোটেলের নাম ব্লু হাউস। মা কাঁদো কাঁদো গলায় বললেন, ভাইজান সত্যি চলে যাবেন? বড় মামা বললেন, এখনই তো যাচ্ছি না, বুধবার যাব। বুধবার থেকে হোটেল বুকিং নিয়েছি। মাঝে মাঝে এসে এক দুরাত থাকবে। মাঝে মাঝে এসে এক দুরাত থাকবো বলার সময় চট করে মামা একবার সখিনার দিকে তাকালে। বিষয়টা কেউ লক্ষ্য করলো না, লক্ষ্য করার কথাও না, আমি লক্ষ্য করলাম। বাবা বললেন, জিনিসপত্র কি সব নিয়ে যাবেন ভাইজান? প্রয়োজনীয় জিনিস নিয়ে যাব, বাকি সব থাকবে, বড় ট্রাঙ্কটা নিয়ে যাব, সেখানে জরুরি কিছু কাগজপত্র আছে। বড় মামা জানেন না যে ট্রাঙ্কে তার প্রয়োজনীয় কাগজপত্র কিছুই নেই, সব আমি সরিয়ে ফেলেছি। চাবিওয়ালা বড় ট্রাঙ্কের চাবি বানিয়ে দিয়েছে, সেই চাবি আমার পরার ড্রয়ারে লুকানো। ট্রাঙ্কে আমি একটা দলিল দেখে আনন্দ পেয়েছি। 100 টাকার স্ট্যাম্পে মা লিখেছেন জমিটা মায়ের যে অংশ, তিনি তা বড় মামাকে লিখে দিয়েছে। নিশ্চয়ই বড় মামা খুলিয়ে ভালিয়ে এই দলিল করিয়েছে। মা এত বোকা কেন তা বুঝলাম না। সাধারণত দেখা যায় স্ত্রী বোকা হলে স্বামী চালাক। আমার বাবা মা দুজনই বোকা। বাবা বোকা হয়েছেন মুক্তিযুদ্ধে অংশ নিয়ে। তার চিন্তা চেতনায় মুক্তিযুদ্ধের বাইরে কিছুই নেই। তিনি যতটা বোকা, তার স্ত্রী ঠিক ততটাই বোকা। তাদের নিয়ে একটা উপন্যাসের নাম হতো বোকাবোকির সংসার। বড় মামার 10 তলা দালানের ব্যাপারটা এখন স্পষ্ট হয়েছে। ট্রাঙ্কের বাকি কাগজ এখনো দেখা হয়নি, ধীরে ধীরে দেখব, তাড়াহুড়া কিছু নেই। যখন জানবেন তখন কি নাটক হয় কে জানে। নাটকটা দেখতে ইচ্ছা করছে। মার কাছে বড় মামা ও সখিনার বিষয়টা বলতে যাচ্ছি। আমি সখিনাকে ভোররাতে মামার ঘর থেকে বের হতে দেখেছি। মা আমার মুখের কথা বিশ্বাস করবে না। সবচেয়ে ভালো হয়
সখিনা যখন মামার ঘরে তখন বাইরে থেকে দরজায় তালা দেওয়া। বড় মামা বুধবারে চলে যাবে, আজ রবিবার। হাতে দুদিন মাত্র সময় আছে। এই দুদিনের ভিতর কি ঘটনা ঘটবে, হে আল্লাহবাক যেন ঘটে। আফজাল সাহেব আমার উপর প্রচণ্ড রেগে আছে, কয়েকবার খবর পাঠিয়েছেন যেন আমি দেখা করি। আমি দেখা করি। কিছুক্ষণ আগে বাবাকে দিয়ে স্লিপ পাঠিয়েছে। মুখ বন্ধ খাম বাবা আমার হাতে দিয়ে বললেন, আহসান তোমাকে দিতে বলল। খাম খুলে দেখি ইংরেজিতে লেখা, আই নিড টু টক টু ইউ। বাবা চিন্তিত গলায় বললেন, কি লেখা? আমি বললাম, আমার সঙ্গে কথা বলতে চান। বাবা বললেন, যাও কথা বলে আসো, না গেলে রাগ করবে। আহসানের মেজাজ কি কারণে জানি খুব খারাপ। তোমাকে অপমান করেছেন তাই না? তুমি কিভাবে জানলে? অনুমান করছি। বাবা বললে, তোমার অনেক বুদ্ধি, অনুমান ঠিক আছে। আমি বললাম, তিনি সবার সামনে তোমাকে ইডিয়েট বলেছে তাই না? বাবা ক্ষীণ গলায় বললেন, সবার সামনে না, ক্যাশিয়ার সাহেবের সামনে। ইডিয়েটও বলে নাই, বলেছে বেয়াকুফ। তুমি কি বললে? আমি আবার কি বলবো? আমি তো তাকে বেয়াকুফ বলতে পারি না, তবে মনে কষ্ট পেয়েছি। আমি বললাম, বাবা চাকরিটা ছেড়ে দিলে হয় না? বাবা চমকে উঠে। আমি বললাম, তিনি তোমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিবে, কাজে আগেভাগে চাকরি ছেড়ে দেওয়া ভালো। বাবা বললেন, চাকরি ছেড়ে দিলে যাব কোথায়? আমি বললাম, রাস্তায় থাকবো, হিমু পরিবার হয়ে যাব। বাবা বললেন, হিমু পরিবার আবার কি? যে পরিবারের সব সদস্য শুধু পথে পথে হাঁটে সেই পরিবারকে বলা হয় হিমু পরিবার। বাবা হতাশ গলায় বললেন, তোমার কথা আগেও বুঝতে পারতাম না, এখনো বুঝি না। আমি বললাম, তুমি যদি রবীন্দ্রনাথ হতে এখন বলতে, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। বাবা সবকিছু জলাঞ্জলি, সময় এসে গেছে, তিনি বুঝতে পারছেন না। আহসান সাহেব আমার সঙ্গে কথা বলতে চান, লিখে পাঠিয়েছেন। আই নিড টু টক টু ইউ, পরপর দুটা টু, বাজে ইংলিশ। আই নিড টু টক লিখলেই হতো। কথা শোনার জন্য আমি আহসান সাহেবের কাছে গেলাম না। স্লিপের উত্তর স্লিপ দিয়ে দিতে হয়, কাজেই আমিও একটা স্লিপ লিখে সকিনাকে পাঠালাম। সেখানে লেখা, রাত্রিমুখ নাফা নাফনা করেছি না 5301 ফ্রেম। সাংঘাতিক কোনো চিঠি না, হাবিজাবে লেখা। কিন্তু তিনি ভাববেন সাংকেতিক চিঠি, অর্থ উদ্ধারের চেষ্টা চালাবেন। অর্থ উদ্ধার করতে পারবেন না, অতি বুদ্ধিমান হওয়ার কারণে হালও ছাড়বেন না। বিপদে অতি বুদ্ধিমানরাই পড়ে, সাধারণরা পড়ে না। মামা অতি বুদ্ধিমান বলেই বিপদে করবে। শিং মাছ যেমন ছাই দিয়ে ধরা হয়, মাকেও আমি ছাই দিয়ে ধরব। ধরব বলা ঠিক হবে না, ধরে ফেলেছি। পরিকল্পনা তৈরি হয়েছে, পরিকল্পনা বাস্তবায়নে কে সাহায্য করবে? কে আবার? বোকা সখিনা। সখিনা রে সখিনা, তোর রঙ্গ দেখে বাঁচি না। তোর? ভুল বললাম। রঙ্গ সখিনার না, রঙ্গ আমার মামার। তোর রঙ্গ দেখে আমি বাঁচি না। রঙ্গ অবশ্য আহসান সাহেবও দেখাচ্ছে এবং আরও দেখাবে। আহসান সাহেবের সাম্প্রতিক রঙের একটা ঘটনা বলি। 4টার সময় স্কুল ছুটি হয়েছে, আমি প্রতিমার সঙ্গে গেট দিয়ে বের হয়েছে দেখি আহসান সাহেবের ড্রাইভার। সে বলল, স্যার আপনাকে নিতে এসেছেন, গাড়িতে বসে আছে। আমি গাড়ির কাছে গেলাম। আহসান সাহেব বললেন, শাহবারের বাগানবাড়িতে সেঞ্চুরিয়ান গাছে ফুল ফুটেছে, অসাধারণ দৃশ্য, দেখতে যাবে? আমি কিছু বলার আগে প্রতিমা বলল, আমি যাব কাকু, আমি যাব। আমি বললাম, আপনি প্রতিমাকে নিয়ে যান, প্রতিমা ফুল খুব পছন্দ করে। আহসান সাহেব বললেন, তুমি যাবে না? আমি বললাম, না, আমি ফুল পছন্দ করি না, বলে বাসার দিকে হাঁটা শুরু করলাম। আহসান সাহেব ডাকলেন, লিপি, এই লিপি। আর ফিরেও তাকালাম না। সন্ধ্যার পর আহসান সাহেব আমাদের বাসায় উপস্থিত। এই কাজ তিনি কখনো করেন না, বাবার সঙ্গে নাকি তার জরুরি আলাপ। আমি সঙ্গে সঙ্গে ধরে ফেললাম তিনি কি জন্য এসেছেন। তিনি বাবার সঙ্গে কথা বলতে আসেননি, তিনি আমার সঙ্গে কথা বলতে। মাধ্যম হলো বাবা। তিনি ধরে দিয়েছেন তার কথাবার্তা আমি আড়াল থেকে শুনব। অন্যের কথা আড়াল থেকে শোনা অপরাধ, শুধু লেখকদের ক্ষেত্রে এটা অপরাধ না। কথাটা মার্কিন লেখক মার্ক টোয়েনের। আমাকে বলেছেন, আহসান সাহেব, লেখকদের প্রধান কাজ শুনে যাওয়া।
প্রকাশ্য কথা অপ্রকাশ্য কথা সব শোনা। আমিও তাই করলাম। তাদের কথাবার্তার সময় জানালার পাশে দাঁড়িয়ে রইলাম। আহসান সাহেব, আজ সকালের ঘটনাটার জন্য আমি লজ্জিত। টেনশনে আছি তো, টেনশনে মাথা এলোমেলো হয়ে আছে। বাবা, কোন ঘটনার কথা বলছো? আহসান, তোমাকে বেয়াকুব বলেছি। বাবা, বেয়াকুবকে বেয়াকুব বলার মধ্যে দোষের কিছু নেই। মুক্তিযুদ্ধের সময় আমাদের কমান্ডার আমাকে বলতেন বুড়বাপ। আচ্ছা, ওই প্রসঙ্গ থাক। তোমার টেনশন কি নিয়ে সেটা বলো। আহসান, বিয়ে করব কি করব না এই নিয়ে টেনশন। তুমি তো জানো আমার আগের বিয়েটা ওয়ার্ক করেনি। যার প্রথম বিয়ে ওয়ার্ক করেনি তার দ্বিতীয়টাও করে না, তবে তৃতীয়টা পারে। বাবা, জানতাম না তো। আহসান, স্ট্যাটিস্টিক্স আমেরিকানরা বের করেছে ৩ বিয়ে ৪ বিয়ে তো ওদের কাছে ডাল ভাত। ইসামতি উপন্যাসে বিভূতিভূষণকে এক যুবককে ৩ বোনের সঙ্গে বিয়ে দিয়েছিলেন এবং যুবক অসম্ভব সুখী হয়েছিল। এই গল্পটা আহসান সাহেব আমাকে শোনানোর জন্য বলেছেন। তিনি ইসামতি উপন্যাসটা আমাকে পড়তে দিয়েছিলেন। বাবা, ৩ বোন বিয়ে করে সুখী, ভালো তো, বা হা হা হা। বাবা অকারণে হাসছেন, হাসির কিছুই ঘটেনি। তিনি হাসছেন প্রমাণ করার জন্য যে আহসান সাহেবের কথা শুনে তিনি মজা পাচ্ছেন। ঘর জামাই যেমন শ্বশুরের মান রেখে চলে, একজন আশ্রিতেও আশ্রয়দাতার মান রেখে চলে। বাবা, আমার মতে তোমার উচিত একটা ভালো মেয়ে দেখে বিয়ে করা। শেষ বয়সে সেবা যত্নের প্রয়োজন আছে। আহসান, আমার সেবা যত্নের জন্য স্ত্রী প্রয়োজন নেই। আমার কাছে স্ত্রী হলো কম্পেনিয়ন, সাথী। ও আচ্ছা, সাথী, অবশ্যই সাথী। বাবা জ্ঞানীর মতো মাথা ঝাঁকাচ্ছেন, যেন সাথী বিষয়টা তিনি বুঝে ফেলেছেন। আহসান, ডাকাতের সঙ্গে তার যে বন্ধু ডাকাতি করতে যাচ্ছে সেও কিন্তু ডাকাতের সাথী। বাবা, আরে তাই তো, ভ্যালিড পয়েন্ট। বিষয়টা সেভাবে আগে চিন্তা করি নাই, তুমি বলাই সব ক্লিয়ার হয়ে গেল। বাবার কাছে কিছুই ক্লিয়ার হয়নি, সব জক পাকিয়ে আছে। বন্ধুকে খুশি করার চেষ্টায় আছে। আহসান, এক কাপ চা খাবো, লিপিকে চা দিতে বলে। চায় আমি কতটুকু চিনি খাই লিপি জানালি। আহসান সাহেব ভেবেছিলেন চা নিয়ে আমি ঢুকবো। তিনি এই ঘটনার জন্য অপেক্ষা করছে, যন্ত্রণাদায়ক অপেক্ষা। এ ধরনের অপেক্ষার ভিতর দিয়ে আমি নিজেও গিয়েছি। আমার সব অপেক্ষা শেষ হয়েছে অবহেলায়। আমি চা বানিয়ে সখিনাকে দিয়ে পাঠালাম। আহসান সাহেব চলে যাওয়ার পর বাবা আনন্দিত গলায় বললেন, রাজা আহসান আজ আমাদের সঙ্গে খাবে, তার বাবুর্চি আসেনি। আমি বাবাকে বললাম, খেতে এসে তিনি যদি আমার খোঁজ করেন তাহলে বলবে আমি শুয়ে আছি, আমার জ্বর। বাবা কপালে হাত দিয়ে বললেন, কপাল তো ঠান্ডা। আমি বললাম, কিছু কিছু জ্বর চামড়ার ভেতরে থাকে, গায়ে হাত দিয়ে সে জ্বর বোঝা যায় না। বাবা বললেন, এ অদ্ভুত কথা তোমাকে কে বলেছে? আমি বললাম, আহসান চাচু বলেছে। বাবা বললেন, তাহলে ঠিক আছে, তাকে তো আমি চিনি, সে ভুল কথা বলার মানুষ এটা। আমি বললাম, উনি ভুল কথা বলার মানুষ না? বাবা বললেন, নো, নেভার। আমি বললাম, তোমার বন্ধু তাহলে মহাজ্ঞানী? বাবা বললেন, ইয়েস। তিনি উচ্চারিত হয়ে গেলে ইংরেজি বলেন, বেশিরভাগ সময় ভুলভাল ইংরেজি। একবার আমার পর রাগ করে বলেছিলেন, ইউ গার্ল ভেরি নটি। আমি বললাম, ভুল ইংরেজি বলবে না বাবা। বাবা প্রচণ্ড রেগে গিয়ে বললেন, কোথায় ভুল করলাম? ইংরেজি প্রফেসর এসেছে, আমাকে ইংরেজি শেখা, থাপড়ানো দরকার। উত্তেজনায় বাবার ইংরেজি আরও জড়িয়ে গেল। তিনি ক্রমাগত বলতে লাগলেন, আই ড্রপ উইন্ডো ইউ। এর অর্থ তিনি আমাকে জানালা দিয়ে ফেলে দিলেন। মজার ব্যাপার হচ্ছে বাবার ভুলভাল ইংরেজি শুনতে আমার ভালো লাগে। এই অদ্ভুত মানসিকতার কারণ কি জানি? আহসান সাহেবকে জিজ্ঞেস করা যায়, উনি নিশ্চয়ই জানেন। একটা সময় আসবে আমি ওনার মতোই জানবো, শব্দ খেলায় প্রতিবার ওনাকে হারাবো। শব্দ খেলাটা হচ্ছে শব্দ, শব্দের মানে বলা। ডিকশনারি দেখে উনি আমাকে ৫টা শব্দের মানে জিজ্ঞেস করবেন। প্রতিটি ঠিক উত্তরের জন্য আমি ১ পয়েন্ট করে পাবো, তারপর আমার পালা। আমি ডিকশনারি দেখে তাকে ৫টা প্রশ্ন করব। আহসান সাহেব বলেছিলেন, বাংলায় অনেক শব্দ আছে যা শুধু ডিকশনারিতে পাওয়া যায়, বাস্তবে ব্যবহার নয়। যেমন দুশ্চর, যেখানে যাওয়া দুঃসাধ্য, দৃষ্ট রজা, প্রাপ্ত যৌবনা, যেমন তুমি। এই বলেই তিনি খুব লজ্জা পেয়ে গেলেন। তার লজ্জা রেখে আমি পেলাম অত্তে। প্রতিমাকে নিয়ে আমি সাইকিয়াট্রিস্টের কাছে এসেছি। ওয়েটিং রুমে বসে আছি। প্রতিমা আমাকে বলেছে,
আমি এমন সব কথা বলবো যে সাইকিয়াট্রিস্টের মাথা ভন করবে। আমি বললাম, তাতে লাভ কি? কাউকে ভড়কে দিতে পারলে আমার ভালো লাগে, এইটাই লাভ। আমি তোর আহসান সাহেবকে কি পরিমাণ ভড়কে দিয়েছি এটা তুই জানিস? না। তোর মনে নাই তোকে উনি সাভারে নিতে চাইলেন, তুই রাজি হলি না? কটকট করে চলে গেলি। আর আমি ওনার গাড়িতে উঠে বসলাম। আমার এক কথা, চাচা আমি সাভার যাব, আমাকে নিয়ে যেতেই হবে। আমি শুরু করলাম কান্না। উনি পড়লেন মহাবিপদে। গাড়ির চারপাশে লোক জমে গেল। সবাই জানতে চায় ঘটনা কি। তারপর তারপর কি হলো বলবো না, তুই তোর আহসান সাহেবের কাছ থেকে জেনে নিস। তবে এই লোক কিন্তু ভালো। একজন ভালো মানুষকে খারাপ বানানো খুব শক্ত। খারাপ বানানোর চেষ্টা করেছিলেন কি? কিভাবে করলি? বলবো না। তুই এরকম কেন? প্রতিমা হাসতে হাসতে বলল, জানি না। সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছি, উনি হয়তো বলতে পারবেন আমি এরকম কেন। আমি বললাম, সাইকিয়াট্রিস্টকে ভড়কে দেওয়ার চেষ্টা না করে চিকিৎসা নিয়ে নে, তুই ঠিক হয়ে যা। জিমা বলল, আমি ঠিক হব না, যা আছে তার চেয়ে আরো খারাপ হব। একসময় পাগল হয়ে যাব। পাগল হয়ে গুলিস্তানে লাঠি হাতে ট্রাফিক কন্ট্রোল করব। এই বলে প্রতিমা উঠে দাঁড়ালো। কঠিন গলায় বলল, সাইকিয়াট্রিস্ট দেখাবো না, চল তোর বাসায় যা। দেখাবি না কেন? প্রতিমা বলল, সাইকিয়াট্রিস্ট যা জানে আমি তার চেয়ে বেশি জানি। এজন্য দেখাবো না। আমার কথা কি তোর বিশ্বাস হয়? হয়। আবার সাইকিয়াট্রিস্টের ঘর থেকে বের হয়ে রিকশায় উঠতে যাব, হঠাৎ দেখি আহসান সাহেবের গাড়ি। তিনি আমাদের জন্য গাড়ি পাঠিয়েছে। আমি যে প্রতিমাকে নিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে আসবো তা তাকে জানাই। আমার মনে হলো ওনার সাইকিয়াট্রিস্ট বন্ধু জানিয়েছে। আমরা দুই বন্ধু তার গাড়িতে উঠে অনেক রাত পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালাম। প্রতিমা সারাক্ষণে আমার ঘাড়ে মাথা রেখে কেন কাঁদলো আমি যাব। আজ বুধবার বড় মামা হোটেলে চলে যাবে। তার সঙ্গে কি কি যাবে তা আলাদা করা হচ্ছে। মামার ট্রাঙ্কে তো হালকা কেন দেখার জন্য তালা খুলেছে। ট্রাঙ্ক খুলে তার জমান বন্ধের মতো হয়ে গেল। শূন্য ট্রাঙ্কে সখিনার একজোড়া স্যান্ডেল এবং মামার টেবিলের ড্রয়ারে রাখা কন্ডোমের প্যাকেট। এই যা কিসের প্যাকেট বলে ফেলেছি, সরি। মামা প্রথমে আমাকে ডেকে পাঠালেন, থমথমে গলায় বললেন, আমার ট্রাঙ্ক কে খুলেছে? আমি বললাম, তোমার ঘর তালা দেওয়া, ট্রাঙ্ক তালা দেওয়া, চাবি তোমার কাছে, কে খুলবে? মামা বললেন, জরুরি সব কাগজপত্র, জমির দলিল ছিল ট্রাঙ্কে, কিছুই নেই, আছে একজোড়া স্যান্ডেল। কার স্যান্ডেল মামা? কার স্যান্ডেল আমি জানবো কিভাবে? এই যে স্যান্ডেল। আমি বললাম, মনে হচ্ছে সখিনার স্যান্ডেল, ওকে ডেকে জিজ্ঞেস করি। মামা মূর্তির মতো মুখ করে বসে রইলেন। সখিনা এসে স্যান্ডেল শনাক্ত করল। তার মুখ আনন্দে উল্লসিত। সে বলল, আপনার এখানে স্যান্ডেল আমি কয়দিন ধইরা খুঁজতাছি। মামা বললেন, তুই আমার ট্রাঙ্কে তোর স্যান্ডেল রেখেছিস। সখিনা বলল, তুই তুকারি করেন কেন? মামা বললেন, থাবড়ায় তোর দাঁত ফেলে দিব হারামজাদি, তোমার ট্রাঙ্ক খুলেছিস? সহিনা বলল, হারামজাদি ডাকা শুরু করছেন? রাইতে যখন ঘরে ডাইকা মহব্বত করেন তখন হারামজাদিটা কই ছিল? মামা বললেন, "এই, চুপ।" সখিনা বড় মামার কালে ঠাস করে চর বসিয়ে দিল। অকল্পনীয় দৃশ্য। আমি ছুটে ঘর থেকে বের হলাম। মাকে বললাম, ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মা। গায়লান চলে এসেছে বাবাকে আজান দিতে বলা। কি বলছিস তো? আমি বললাম, গায়লান সখিনার পর ভর করেছে, এই কারণে সখিনা বড় মামার গালে চর দিয়েছে। একটু আগে দেখেছি সখিনা হাতে স্যান্ডেল নিয়েছে, মনে হয় বড় মামাকে স্যান্ডেল দিয়ে মারবে। ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে। সখিনা ক্রমাগত চেঁচাচ্ছে, আমারে বিয়া করণ লাগবো, বিয়া না করলে আমি ছাড়ম না, পত্রিকায় নিউজ দিমু, বলুম আমার পেটে সংখ্যা, আমি গফর গায়ের মাইয়া, আমারে চিনে না। আফতারে মামা ডেকি, মামা এমন হয়? মা কাঁদো কাঁদো গলায় বললেন, সখিনা এসব কি বলছিস? সখিনা বলল, আপনার ভাই জানরে জিগান কি বলতেছি, যদি প্রমাণ হয় আমি মিথ্যা বলছি তাইলে আমি কাঁচা বুঝাম। মামা বললেন, এক্ষুনি বের হ, মানুষকে বিপদে ফেলে ব্ল্যাকমেইলের চেষ্টা, শুয়োরের বাচ্চা, যা পত্রিকায় খবর দে। সখিনা স্যান্ডেল নিয়ে ঝড়ের বেগে বের হয়ে গেল। পরিস্থিতির সঙ্গে সঙ্গে ঠান্ডা হওয়ার কথা, তা হলো। বড় মামা বললেন, আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে, আমি শিশির হওয়া ঠিক না।
আমি বুঝি। বাবা বললেন, কি ষড়যন্ত্র, কে করেছে? বড়মামা বললেন, ষড়যন্ত্র করেছে তোমার মেয়ে। আমার ঘরের রক্ত ফেলে রাখা সখিনার স্যান্ডেল ট্রাঙ্কে ভরে রাখা সব তার কাজ। আমার জমির দলিল চুরি হয়েছে, এবারে আমি তন্ন তন্ন করে খুঁজব। বাবা বললেন, অবশ্যই খুঁজবেন, আমিও আপনার সঙ্গে খুঁজব। জমির দলিল হারানো সহজ কথা? ছি ছি, কি কেলেঙ্কারি! বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও দলিলপত্রের কোনো হদিস পাওয়া গেল না। বড় মামা বললেন, কাগজপত্র কোথায় আছে আমি জানি। বাবা বললেন, কোথায়? বড় মামা বললেন, তোমার মেয়ে কাগজপত্র রেখেছে বাড়িওয়ালা আউসি সাহেবের কাছে। বাবা বললেন, তার কাছে কাগজ রাখবে কেন? বড় মামা বললেন, আমি শিক্ষাও লোক না, আমি সব বুঝি। মা বললেন, কি বুঝেন? বড় মামা বললেন, তোমার এই মেয়ে আহসান সাহেবের রক্ষিতা। আহসান সাহেব এই মেয়ের জন্য ঘর খামাখা সাজিয়ে দেন। ফ্রিলান্স বলে জগতে কিছু আছে? জেনে শুনে মেয়েকে দিয়ে শরীরবৃত্তিক। ছি ছি! কথাবার্তার এই পর্যায়ে মা মাথা ঘুরে মেঝেতে পড়ে গেলে। হতভম্ব বাবা বড় মামার দিকে তাকিয়ে আছে। মা যা মাথা ঘুরে পড়ে গেছেন সেদিকে তার লক্ষ্য নেই। ঘরে আমি আর মা। অনেক কষ্টে মাকে বিছানায় তুলেছি। বাবা এবং বড় মামা ব্যস্ত দ্বিতীয় দফা জমি দলিল অনুসন্ধানে। এখন আমার রুমে অনুসন্ধান চলছে। বড় মামা বেতের চেয়ারে বসে আছে, বাবা খুঁজে বেড়াচ্ছে। সখিনা আবার ফিরে এসেছে। বাড়ির সামনে রাস্তার ওপাশে দাঁড়িয়ে দনিয়ার নোংরা কথাবার্তা বলে যাচ্ছে। প্রতিমা শুনলে খুব মজা পেত। সখিনাকে ঘিরে জনতার যে অংশ দাঁড়িয়েছে তারা খুবই মজা পাচ্ছে। অনেকেই দেখি মোবাইল ফোন উঁচু করে সখিনার ভিডিও করছে। তাকে ঘিরে ভিড় যেভাবে বাড়ছে তাতে মনে হয় কিছুক্ষণের মধ্যে ট্রাফিক জ্যাম লেগে যাবে। সখিনার কথাবার্তা কিছু নমুনা। ওই মামা, তুই আমারে কি করছস? সব পাবলিক রে বলবো, পাবলিক তোরে কাঁচাকে ফেলবো, টান দিয়ে তোর ছিনে নিব, তখন কি করবি? মা কাঁদো কাঁদো গলায় বললেন, কি হচ্ছে রে? আমি বললাম, নাটক হচ্ছে। এ নাটকে আমরা যার যার অংশে অভিনয় করছি। তোমার ভূমিকা হলো মৃত সৈনিকের, তুমি চুপচাপ শুয়ে থাকো। মা বিড়বিড় করে কি যেন বললেন। আমি বললাম, সত্যি কথা বলো তো, তুমি বড় মামাকে বাড়ির ওয়ারিশ ছেড়ে দিয়েছ, এমন দলিল কেন করলে? মহৎ সাজার জন্য? মা, আমরা কেউ মহৎ না। মা বললেন, ওই দলিলের কথা তুই জানলি কিভাবে? তোকে কে বলেছে? আমি বললাম, জিন গায়লান এসে বলে গেছে মা। মা বললেন, তোর মামার ট্রাঙ্ক তুই খুলেছিস? না, গায়লান খুলেছে, ওই প্রসঙ্গ থাক, তুমি রেস্ট নাও। অনুসন্ধান পর্ব সমাপ্ত। বাবা শুকনো ক্লান্ত মুখে চেয়ারে বসে আছে। বড় মামা বললেন, আমি আহসান বত্তার ঘর পরীক্ষা করব, আমি ছাড়ব না। তোমরা চলো আমার সাথে, তোমাদের সামনে মোকাবেলা হবে, লুকাছাপার মধ্যে আমি নাই। লিপি, তুইও চল আমাদের সাথে। আমি, মামা আর বড় মামা, আমি বাবা আর বড় মামা আহসান সাহেবের ঘরে উপস্থিত হলাম। বাবা ক্রমাগত চোখের পানি মুছছে। বড় মামা চোখ মুখ শক্ত, শুধু আমি শান্ত। আহসান সাহেব অবাক হয়ে বললেন, কি ব্যাপার? বড় মামা বললেন, আমার জরুরি কিছু কাগজপত্র চুরি হয়েছে। আমার ভাগ্নি লিপি চুরি করেছে, সে লুকিয়ে রেখেছে আপনার এখানে। কাগজপত্রগুলো না পেলে আমার সর্বনাশ হয়ে যাবে। হাসান সাহেব শান্ত স্বরে বললেন, লিপি কি বলেছে যে সে আমার এখানে লুকিয়ে রেখেছে? বড় মামা বললেন, এখনো স্বীকার করেনি, তবে ভাবভঙ্গি এরকম। হাসান সাহেব বললেন, অবশ্যই খুঁজে দেখবে। আমার দিক থেকে কোনো সমস্যা নেই, তবে আমি লিপির সঙ্গে আলাদা কথা বলে জানতে চেষ্টা করি সে আমার এখানে রেখেছি কিনা। বড় মামা বললেন, জিজ্ঞেস করেন, আমি এখানেই থাকবো, আপনার ঘর পরীক্ষা না করে যাব না। আহসান সাহেব বললেন, অবশ্যই। এবং আহসান সাহেব ছাদের এক কোনায় দাঁড়িয়েছি। আহসান সাহেবের মুখ হাসির সংক্রামক কাজে আমিও হাসলাম। আহসান সাহেব বললেন, কাগজপত্র চুরি করেছ? আমি বললাম, হ্যাঁ। আমার এখানে রেখেছ? না। কোথায় রেখেছ? লেখক হুমায়ুন স্যারের বাসায়। সেখানে মোস্তফা নামের আমার এক পরিচিত আছে, হুমায়ুন স্যারের প্রিয়, তাকে রাখিয়েছি। আহসান সাহেব বললেন, ভেরি স্মার্ট। আমি বললাম, আপনাকে যে সাংকেতিক চিঠি পাঠিয়েছে তার অর্থ উদ্ধার করতে পেরেছেন? তিনি বললেন, তুমি কোনো সাংকেতিক চিঠি পাঠাও নাই, এলোমেলো কিছু কথা লিখে আমাকে বিভ্রান্ত করতে চেয়েছে। বিভ্রান্ত হয়েছেন? আমি বিভ্রান্ত হওয়ার মানুষ না। তোমার বাবা কাঁদছেন কেন? মনের দুঃখে কাঁদছে।
বড় মামা আমাকে বলেছেন আমি নাকি আপনার রক্ষিতা। ওহ গড! আমি এখন এমন এক কথা বলব যে আপনি আবারও বলবেন ওহ গড! সেটা কি কথা? আপনার রক্ষিতা হতে আমার কোনো আপত্তি নাই। আহসান সাহেব ও গড বললেন না, কিছুক্ষণ চুপ করে থেকে প্রসঙ্গ পাল্টাবার জন্য হয়তো বললেন, তোমাদের কাজের মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে সব কথা বলে যাচ্ছে। আমি বললাম, যা বলেছে সবই সত্য। সত্য হলেও নোংরা কথা এভাবে বলা ঠিক না। যে কোনোভাবেই হোক বন্ধ করা প্রয়োজন। আমি বললাম, আমি চাই সখিনা নোংরা কথা বলতে থাকো। সবাই জানে। আমি আপনাকে না জানিয়ে একটা অন্যায় কাজ করিয়েছি। আপনার ড্রাইভারকে পাঠিয়েছি মাইক ভাড়া করে আনতে। সখিনা যা বলার মাইকে বলবে। আশেপাশের সবাই শুনবে। তিনি এইবার বললেন, ও গড! মাইক চলে এসেছে। মাইক্রোফোন হাতে নিয়ে সখিনার মধ্যে পলিটিশিয়ান ভাব চলে এসেছে। সে ঘোমটা দিয়ে বসেছে এক রিকশার সিটে। মাইক হাতে নেওয়ায় কথাবার্তায় খানিকটা শালীন হয়েছে। এখন এগুচ্ছে শ্রেণীর সংগ্রামের দিকে। নমুনা, বড় লোকের বড় কথা, গরিব রে দেয় ব্যথা। গরিব কিন্তু ছাড়ব না। গরিব চেতলে কিন্তু খবর আছে। তখন টাকা পয়সা দিয়ে পার পাবি না। তো জিনিস টান দিয়ে ছিড়ব। কি পাবলিক ভাই, ছিড়বেন না? জনতার এক অংশ আনন্দের সঙ্গে বলল, ছিড়ব ছিড়ব। হাসান সাহেবের ঘরে দলিলের অনুসন্ধান সমাপ্ত হয়েছে। বলাই বাহুল্য কিছু পাওয়া যায়। বড় মামা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। তার চোখ লাল, তার কপাল ঘামছে। আহসান সাহেব বললেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অসুস্থ, আপনার হার্ট অ্যাটাক হচ্ছে। আপনার উচিত কোনো কার্ডিয়াক সেন্টারে চলে যাওয়া। বড় মামা বললেন, আমাকে উচিত অনিচিত শিখাবেন? আপনি উচিত অনিচিতের কি বোঝেন? আপনি যে আমার নাবালিকা ভাগ্নেকে রক্ষিতা বানিয়ে মজা লুটছেন, এটা কি মিথ্যা? আমি আপনার আগের ড্রাইভার কিসমতের কাছে খোঁজ নিয়েছি। সে বলেছে প্রায়ই সে লিপিকে স্কুল থেকে নামিয়ে সাভারে আপনার বাগান বাড়িতে নিয়ে যেত। এটা কি অস্বীকার করতে পারবেন? লিপি তুই বল, ড্রাইভার কিসমত তোকে নিয়ে সাভারের বাগান বাড়িতে গেছে কিনা? আমি বললাম, হ্যাঁ গেছে, রাতে কখনো থাকিনি, দিনে দিনে চলে এসেছি। আহসান সাহেব অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। বাবাকে দেখে মনে হচ্ছে তিনি যে কোনো মুহূর্তে আমার পর ছাপ দিব। আমি মিথ্যা অভিযোগে কেন স্বীকার করে নিলাম? আহসানকে ফাঁদে ফেলার জন্য? এখন আর আমাকে বিয়ে না করে তার উপায় নেই। দাবা খেলায় রাজাকে ঘোড়ার চালে ট্রেক নিয়েছি। ঘোড়া আড়াই ঘর দূর থেকে চাল দেয়, তাকে কাছে আসতে হয় না। বড় মামা সখিনা সর্বনাশ করেছেন, তারপরও তাকে বিয়ে করার জন্য সখিনা কোনো বড় মামাকে বাধ্য করতে পারবে না। কারণ তার কাছে ঘোড়া নেই, আমার কাছে আছে। বাবা আহসান সাহেবের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বললেন, আহসান, এসব কি শুনছি? আহসান সাহেব আমার দিকে তাকালেন। আমি চোখের ভাষায় তাকে বললাম, প্লিজ ম্যারি। বাংলাদেশের এক মেয়ে ক্রিকেট খেলায় মাঠে এরকম কথা প্লে কার্ড লিখে উঁচিয়ে ধরেছিল। পাকিস্তানের ক্রিকেটারকে তার খুব মনে ধরেছিল। প্লে কার্ডে সে লিখেছিল, আফ্রিদি প্লিজ ম্যারি মি। মামা বুধবারে বিদায় হলেন। আমি আহসানকে বিয়ে করলাম তার ঠিক দুদিন পর, শনিবার। আমার বাবা মা এই মেয়ে বিয়ে মেনে নেননি। তারা আমাকে ত্যাগ করে চলে গেছেন। বাবার যাওয়ার কোনো জায়গা নেই। তিনি মনে হয় মুক্তিযুদ্ধে তার সঙ্গে যুদ্ধ করেছে এমন কোনো বন্ধুর বাসায় উঠেছেন। মুক্তিযোদ্ধারা আবার তলায় তলায় রসুনের বোটা। একজনের বিপদে আরেকজন ঝাঁপ দিয়ে পড়ে। বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় বাবা চিৎকার করে বলেছে, জীবনে আমার মুখ দেখবে তো। এসব বাবার কথার কথা। তিনি ৭ দিন আমাকে না দেখে থাকতে পারবেন না। মারও কিছু বেশি দিন থাকতে পারবেন, ১০ দিন বা ১১ দিন। মেয়েরা পুরুষের চেয়ে কঠিন হয়, এ কথা তো সবাই জানে। আমার বিয়েতে মোস্তফা ভাইকে দাওয়াত দেওয়ার জন্য হুমায়ুন স্যারের বাড়িতে গিয়েছিলাম। হুমায়ুন স্যারও শাওন ভাবিকে দাওয়াত দেওয়ার খুব ইচ্ছে ছিল। তারা তো আসবেন না, এই জন্য দাওয়াত করিনি। খুব সাহস করে হুমায়ুন স্যারকে আমি একটা প্রশ্ন করেছিলাম। ভেবেছিলাম তিনি বিরক্ত হবেন, জবাব দেবেন না। তিনি বিরক্ত হয়েছেন কিনা জানি না, তবে আমার প্রশ্নের জবাব দিয়েছিলেন। আমার প্রশ্ন ছিল, স্যার, ভালোবাসা আসলে কি? তিনি বললেন, রবীন্দ্রনাথ যে প্রশ্নের উত্তর দিতে জানেন না, সে প্রশ্ন আমাকে করেছ কেন? আমি বললাম, রবীন্দ্রনাথ এই প্রশ্নের উত্তর জানে না? তিনি বললেন, না, রবীন্দ্রনাথ নিজেই জানতে চেয়েছেন সখী ভালোবাসা কারে কয়। তারপরেও আমার ব্যাখ্যাটা বুঝ।
এটা সম্পূর্ণই আমার নিজের ব্যাখ্যা। স্যার বলুন। তিনি বললেন, ভালোবাসা এবং ঘৃণা আসলে একই জিনিস। একটা মুদ্রার এক পিঠে ভালোবাসা, আরেক পিঠে লেখা হয় ঘৃণা। প্রেমিক প্রেমিকের মাঝে এই মুদ্রা মেঝেতে ঘুরতে থাকে। তাদের প্রেম যত গভীর, তাদের মুদ্রার ঘূর্ণনও তত বেশি। একসময় ঘূর্ণন থেমে যায়, মুদ্রা ধপ করে পড়ে যায়। তখন কারো কারো ক্ষেত্রে দেখা যায় ভালোবাসা লেখা পিঠটা বের হয়েছে, কারো ক্ষেত্রে ঘৃণা লেখাটা বের হয়েছে। কাজেই মুদ্রাটি যেন সবসময় ঘুরতে থাকে, সে ব্যবস্থা করতে হবে। ঘূর্ণন থামানো যাবে না। বুঝেছ? আমি আর্মি অফিসারদের মতো স্যালুট দেওয়ার ভঙ্গি করে বললাম, ইয়েস স্যার। আমার মুদ্রা সবসময় ঘুরবে, কখনো থামবে না। মজার কথা কি জানেন, দাওয়াত না করার পরও হুমায়ুন স্যার এবং শাওন ম্যাডাম দুজনে এসেছিলেন। মনে হয় মোস্তফা ভাইয়ের কাছে শুনে এসেছে। আমাকে কে সাজিয়ে দিয়েছেন বলুন তো? সব সাজ শেষ হওয়ার পর আমাকে দেখে হুমায়ুন স্যার বললেন, এ মেয়ে তো ট্রয় নগরীর হেলেনের চেয়েও রূপবতী। বসরাতে আহসান আমাকে কি বলল শুনতে চান? সে বলল, আমি তব মালঞ্চের হব মালাকির। উন্নষ্ট দৈনিক সমকাল পত্রিকায় বড় মামা এবং সখিনার কেচ্ছা ফুলিয়ে ফাঁপিয়ে ছাপা হয়েছে। সখিনা কাছে এই ছবিসহ। খবরের শিরোনাম, মামা ভয়ঙ্কর। পত্রিকায় খবর বের হওয়ার পরপরই পুলিশ মামাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তার জামিন হয়নি, মনে হয় রিমান্ডে নিবে। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দ্বারকাকের সংসার কিংবা মাঝে মাঝে তব দেখা পাই, পর্ব ৫, এবং এটি ছিল শেষ পর্ব। এরকম আরও গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটিতে চোখ রাখুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করে সাথে থাকুন, পাশে থাকুন। গল্প শুনুন।